ইরফান আবারও করুণ কণ্ঠে বলে, বার্ড ফ্লাওয়ার। মায়রা ঢোক গেলে হঠাৎই ইরফান মায়রাকে ছেড়ে দেয়। 1 সেকেন্ডও সময় ব্যয় না করে মায়রার হাত ধরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। রোমা নেওয়াজ কিছু বলতে চাইলে তারেক নেওয়াজ তার স্ত্রীকে থামিয়ে বলে, মায়রা আর ওর মধ্যে কোনো ঝামেলা আমাদের জানানোর হলে জানাবে, আপাতত ওদেরকে একা ছেড়ে দাও। রোমা নেওয়াজ ভুরু কুঁচকে বলে, ইরফান রেগে আছে মনে হচ্ছে, ওকে যদি আবারও মারে। তারেক নেওয়াজ ইরফানের দিকে চেয়ে মৃদু স্বরে বলে, কষ্ট পেয়েছে ও কোনো কারণে, তাছাড়া মারার হলে এখানেই মারতো। স্বামীর কথা মেনে রোমা নেওয়াজ আর কিছুই বললেন না। মায়েরা নীরবে ইরফানের পিছু পিছু ইরফানের পায়ের সাথে তাল মেলায়। সিঁড়ির মাঝপথে ইরফান দাঁড়িয়ে যায়। কেমন যেন থেকে থেকে শরীর কেঁপে উঠছে। বাঁ হাতে পাশের দেওয়াল আঁকড়ে ধরে। মায়েরা অবাক হয়ে তাকায়, বিচলিত কণ্ঠে বলে, আপনি ঠিক আছেন? ইরফান তার লালিত চোখ জোড়া বুজে দুবার শ্বাস টানে, আবার ফেলে। এরপর পিছু ফিরে মায়রাকে কোলে তুলে নেয়। মায়রা চেঁচালো না। ইরফান মায়রার দিকে তাকায়। মায়রা ইরফানের দিকে চেয়ে আছে। দুজনের চোখাচোখি হয়। ইরফান বিষাদময় সূক্ষ্ম হেসে বলে, সেলফিশ গার্ল। মায়রা অবাক হয়, লোকটা তো তাকে স্টুপিড গার্ল বলে, আজ সেলফিশ বলল কেন? ইরফান মায়রাকে নিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে থাকে। থেকে থেকে কেমন যেন শরীর কেঁপে ওঠে। মায়রা অসহায় কণ্ঠে বলে, আমায় নামিয়ে দিন, আপনাকে অসুস্থ লাগছে। ইরফানের কণ্ঠে অসহায়ত্ব, সাথে রাগান্বিত স্বরে বলে, সেলফিশ গার্ল। আমার কথা ভাবিস তুই? তুই সেলফিশ, আমার কথা ভাবিস না তুই। কথাগুলো বলে দৃষ্টি সামনে নিবদ্ধ রেখে ধীর পায়ে তার ঘরের দিকে এগিয়ে যেতে যেতে বিষাদময় করুণ কণ্ঠে আওড়ায়, কেন ভাবলি না আমার কথা বার্ড ফ্লাওয়ার? মায়েরা অবাক হয়ে ইরফানের পানে চেয়ে থাকে। এত অস্বাভাবিক ইরফানকে সে আগে কখনো দেখেনি। ভাবনার মাঝেই ইরফান মায়রাকে কোল থেকে নামিয়ে দেয়, দরজা লাগায় শব্দ করে। এরপর পিছু ফিরে দুই হাতে মায়রার গাল আগলে নিয়ে মৃদু স্বরে ডাকে, বার্ড ফ্লাওয়ার। মায়রার চোখ টলমলো করে ওঠে। লোকটা এতটা আবেগী স্বরে কেন ডাকছে তাকে? হঠাৎই মনে পড়ল এই নাম ইরফানের ফোনের পাসওয়ার্ড ছিল। মায়রার চোখে মুখে হাজারো প্রশ্ন, কৌতূহল। ইরফান হঠাৎই মায়রার চোয়াল শক্ত করে ধরে চিৎকার করে বলে, আমি তো বলেছিলাম আমি তোর দেওয়া সব শাস্তি মাথা পেতে নিব, কিন্তু তুই এতটা সেলফিশের মতো এত বড় শাস্তি কেন আমায় দিলি বল? মায়েরা বিস্ময় চোখে ইরফানের পানে চেয়ে, সে বুঝতে পারছে না ইরফানের কথা। ইরফান আবারও চিৎকার করে বলে, কেন মরতে চাস তুই? তোর এত বড় কলিজা কবে হয়ে গেল বার্ড ফ্লাওয়ার? আমি কি করে থাকবো? আমি বার্ড ফ্লাওয়ার ছাড়া থাকতে ভুলে গিয়েছি। তুই কেন এত সেলফিশ বল? মায়েরা ভীত চোখে তাকায় ইরফানের দিকে, থেমে থেমে বলে, আপনি জেনে। ইরফান মায়রাকে ধাক্কা দিয়ে দুই হাতে মায়রার চুল টেনে ধরে বলে, হ্যাঁ হ্যাঁ, আমি জেনে গিয়েছি আমি। ইরফানের কানে সীমান্তের বলা কথাগুলো বাজে, তুই কি জানিস না তোর বইয়ের ব্রেন টিউমার? ও বাচ্চা মেয়েকে একা একা পাঠিয়েছিস কোন হসপিটালে? তাছাড়া মেয়েটা আরও বেশ কয়েক মাস আগে নাকি এসেছিল আমার ফ্রেন্ডের কাছে। সে তোর বউকে বলেছিল যত দ্রুত সম্ভব চিকিৎসা করাতে। আজ আবার এতগুলো মাস পর এসেছে, সিচুয়েশন আগের চেয়েও ক্রিটিক্যাল হয়ে গিয়েছে। আর 1 সপ্তাহ খানেক পেরিয়ে গেলেই এই টিউমার ক্যান্সারের রূপ নেওয়ার সম্ভাবনা হিউজ। মায়েরা মাথা নিচু করে নীরবে চোখের পানি ফেলে। ইরফান আবারও এগিয়ে গিয়ে মায়রাকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে নেয়। তার বুক কাঁপছে যে, তার বার্ড ফ্লাওয়ার এটা। কি করে থাকবে সে একে ছাড়া? হঠাৎই মায়রাকে ছেড়ে ডান হাতে মায়রার চোয়ালটা ধরে হিসিয়ে বলে, কেন মরতে চাস বল? এই বার্ড ফ্লাওয়ার বল, আমার একটা বার কেন বলিস নাই তুই সিক? কেন বললি না বল? কেন লুকিয়ে রাখলি আমার থেকে? কেন এতটা সেলফিশ হয়ে গেলি বার্ড ফ্লাওয়ার? মায়েরা কাঁদতে কাঁদতেই হঠাৎই ইরফানকে মৃদু ধাক্কা দিয়ে বলে, আমার কেউ নেই, কেউ ভালোবাসে না আমায়, কার জন্য বাঁচবো আমি? আপনিও তো আমায় পছন্দ করেন না,
আমার এই সাদা চামড়ার জন্য একটু একটু কাছে আসেন, তবে কেন বাঁচতে চাবো আমি? কথাগুলো বলতে বলতে মায়রার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ইরফান স্তব্ধ চোখে মায়রার পানে চেয়ে রয়। তার কথা বলার ভাষা হারিয়েছে। তার বার্ড ফ্লাওয়ার এইসব কি ধারণা নিয়ে থাকে তার ব্যাপারে? কতক্ষণ যে মায়রার কান্নারত মুখটার দিকে এক ধ্যানে তাকিয়ে রইল তার কোনো ইয়ত্তা নেই। হঠাৎই ইরফান ধীর পায়ে এগিয়ে গিয়ে মায়রার সামনে গিয়ে দাঁড়ায়। শীতল কণ্ঠে ডাকে, বার্ড ফ্লাওয়ার। মায়রার বুক ধক করে ওঠে। এত করুণ সুর, এত আবেগ কেন এই লোকটার গলায়? তার জন্য তার শিশুওয়ালা কষ্ট পাচ্ছে। সে মরে গেলে তার শিশুওয়ালার খুব কষ্ট হবে। ধীরে ধীরে মাথা তুলে তাকায় ইরফানের পানে। চোখ মুখ কান্নায় পানিতে একাকার। ইরফান মায়রার চোখে দৃষ্টি রেখে দৃঢ় কণ্ঠে বলে, যদি তোকে পুড়িয়ে দিলে আমার বার্ড ফ্লাওয়ার এক বিন্দু পরিমাণও কষ্ট না হতো, যদি তুই আমার সাথে বেঁচে যেতি, তবে আমি তোকে সবচেয়ে ভয়ঙ্করভাবে পুড়িয়ে দিতাম। এরপর তোকে ভালোবাসার ডেফিনেশন বোঝাতাম বার্ড ফ্লাওয়ার। কথাটা বলে থামে ইরফান। এরপর করুণ কণ্ঠে বলে, বাট এটা তো আমি পারবো না বার্ড ফ্লাওয়ার। মায়েরা অবাক হয়ে ইরফানের দিকে চেয়ে থাকে। তার এত দৃঢ় শিশওয়ালাকে এমন ভাঙা লাগছে কেন? এতটা বিধ্বস্ত কেন লাগছে? মায়েরা ঢোক গিলে ভাঙা গলায় বলে, কেন পারবেন না? আমি কে আপনার? ইরফান মায়রার কথাটা শুনে বিষণ্ণ মুখটায় এক সূক্ষ্ম হাসি ফোটায়। এগিয়ে গিয়ে দুই হাতের আজলায় মায়রার মুখটা নিয়ে কপালের মাঝ বরাবর শব্দ করে একটা চুমু আঁকে। মায়রার শরীর শিরশির করে অনুভূতির জোয়ারে। ইরফান তার দুই হাতের মাঝে মায়রার মুখ রেখে মায়রার মুখটা সামান্য উঁচু করল। মায়রা পলক না ফেলে ইরফানের লালিত চোখ জোড়ায় চেয়ে আসে। ইরফান মায়রা টলমল করে ওঠা চোখে দৃষ্টি রেখে গেয়ে ওঠে, তুই আমার এমনই একজন, যাকে এক জন্মে ভালোবেসে ভরবে না এমন। এটুকু গেয়েই ইরফান থেমে যায়। মায়রার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। তার শিশুওয়ালা তাকে ভালোবাসে। ইরফান হঠাৎই মায়রার গাল চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে, মরবি তুই? এত শখ মরার? পারবি না মরতে। আল্লাহ ছাড়া এই জমিনে কারোর ক্ষমতা নেই তোকে আমার থেকে কেড়ে নেওয়ার। ইরফান নেওয়াজ তার জিনিস আগলে রাখতে জানে। কখনো আমার থেকে বাঁচতে পারবি না তুই। পারবি না মরতে। তোর যে কলিজায় সাহসে ভরপুর, সেই কলিজা কেটে আমি টুকরো টুকরো করব বার্ড ফ্লাওয়ার। যেই কলিজা দিয়ে তুই আমার থেকে মুক্তি পেতে চাস, সেই কলিজা আমি জ্বালিয়ে দিব। কথাগুলো বলতে বলতে গলা ধরে আসে ইরফানের। মায়রার গালে ধরে রাখা হাত শিথিল করে কিছুটা। এরপর মায়রার দিকে চেয়ে জড়ানো কণ্ঠেই বলে, আমি তোর সাহসে ভরা কলিজা ছিঁড়ে ফেলবো বার্ড ফ্লাওয়ার। মায়রা নীরব কান্না নিয়ে ইরফানকে শুধু দেখে। সে তো ইরফানকে চিনতে পারছে না। এটা ইরফান? তার শিশুওয়ালা তাকে ভালোবাসে। শিশুওয়ালার ভালোবাসা পেয়ে তার তো স্বপ্ন ছিল, আজ যেন ভীষণ তীব্রভাবে অনুভব করছে তার শিশুওয়ালার ভালোবাসা। মায়রার চোখ জোড়া থেকে অবাধ্য অশ্রু গড়িয়ে পড়ে। ইরফান তার ডান হাতে মায়রার মুখ মুছে দিল। এরপর হঠাৎই আবারও মায়রাকে দুই হাতে শক্ত করে জড়িয়ে নেয়। হাঁসফাঁস কণ্ঠে বলে, বার্ড ফ্লাওয়ার, আমি তোকে ছাড়া থাকতে ভুলে গিয়েছি। আমার জীবন্ত লাশ বানিয়ে কোথাও যাবি না তুই। মায়রা ফুপিয়ে কাঁদে। তার শিশুওয়ালা তার জন্য এইভাবে পাগলামি করছে। তার বিশ্বাসই হয় না। সে কথা খুঁজে পায় না, শুধু কাঁদে মেয়েটা। তার তো কথা বলার ভাষা নেই। ইরফান আবারও রেগে মায়রাকে ছেড়ে মায়রাকে ঠেলে সরিয়ে দেয়। দুই হাতে নিজের মাথার চুল টেনে ধরে। তার সবকিছু এত অসহ্য লাগছে। ইরফান রেগে চিৎকার করে বলে, হোয়াই আর ইউ সো সেলফিশ বার্ড ফ্লাওয়ার? মায়রা কেঁপে ওঠে, কান্নামাখা গলায় বলে, আপনি যে বলতেন আপনি আমাকে পছন্দ করেন না, তবে? মায়রার মুখে আবারও সেই একই কথা শুনে ইরফানের রাগ হয়, প্রচণ্ড রাগ। জ্বলন্ত চোখ জোড়া থেকে যেন ধোঁয়া বের হচ্ছে। রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে ডান হাতে সেন্টার টেবিলের কাজ উল্টে ফেলে চিৎকার করে বলে, এক্স্যাক্টলি,
I don't like you, but you are my feelings, my addiction, my emotions. You are my heart, stupid girl. কথাটা বলে বড় বড় পা ফেলে মায়রার সামনে গিয়ে মায়রাকে আবারও শক্ত করে জড়িয়ে ধরে। বিড়বিড় করে শীতল কণ্ঠে বলে, ইউ আর মাই হার্ট বার্ড ফ্লাওয়ার। কথাটা বলতে বলতে টুপ করে মায়রার কাঁধে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। মায়রা বুঝতে পারে এরকম কঠোর ব্যক্তিত্বের এক মানুষের চোখে পানি তার জন্য। তার শিশওয়ালা তাকে অনেক বেশি ভালোবাসে। কাঁপা কাঁপা 2 হাত ইরফানের পিঠে আলতো করে রেখে ডাকে, শিশওয়ালা। ইরফান হাতের বাঁধন শক্ত করলো। মায়রা নিঃশব্দে কাঁদে। ইরফান হঠাৎই মায়রাকে ছেড়ে 2 হাতের মাঝে মায়রার মুখটা আগলে নেয়। মায়রা পিটপিট করে তাকায় ইরফানের দিকে। ইরফানের রক্ত লাল, চোখ জোড়া ভেজা। মায়রার ভীষণ কান্না পায়। একই হাল হয়েছে তার শিশুওয়ালার। ইরফান 2 হাতে মায়রার গাল মুছে দিয়ে মায়রার কপালের সাথে তার কপাল ঠেকিয়ে চোখ বুজে ভাঙা গলায় বলে, ওয়ার্ড ফ্লাওয়ার, ইউ নো আই এ। কথাটা বলতে বলতে ইরফানের কথা জড়িয়ে আসে। মায়রাকে ছেড়ে 2 পা পিছিয়ে যায়। তার মাথা ঘুরছে। ইরফান পড়ে যেতে যেতে হাঁটুতে ভর দিয়ে বসে পড়ে। 2 হাত ছেড়ে দেয়। মাথা নিচু করে লালিত চোখ জোড়া বুজে নেয়। এরপর আবারও চোখ মেলে তার সামনে দাঁড়ানো মায়রার দিকে তাকায়। জড়ানো কণ্ঠে বলে, ইউ আর জাস্ট মাই বার্ড ফ্লাওয়ার। মায়রা 2 হাতে মুখ চেপে কাঁদছে। তার শিশওয়ালা কেমন পাগল হয়ে গিয়েছে। সে মরে যাবে বলে তার শিশওয়ালাকে এত অসহায় লাগছে। হঠাৎই ইরফানের নাক দিয়ে অনর্গল রক্ত আসে। মায়রা ইরফানের দিকে তাকিয়ে ছিল এভাবে নাক দিয়ে রক্ত পড়তে দেখে। মেয়েটা চিৎকার দিয়ে ওঠে। এক প্রকার দৌড়ে এসে ইরফানের সামনে বসে পড়ে। ছোট ছোট 2 হাতে ইরফানের মুখটা তার হাতে ধরে কেঁদে কেঁদে বলে, আপনার কি হয়েছে? রক্ত কেন পড়ছে? কি হয়েছে আপনার? ইরফানের কাছে মায়রাকে ঝাপসা লাগে। দুর্বল শরীরে বাঁ হাত বাড়িয়ে মায়রার গলার নিচ বরাবর হাত রেখে সজোরে মায়রাকে ধাক্কা দেয়। মায়রা ইরফানের ধাক্কা খেয়ে বেশ অনেকটা পিছিয়ে যায়। কোমর সহ হাতে ব্যথা পায়। ইরফান আধো আধো চোখ মেলে দুর্বল কণ্ঠে তেজ মিশিয়ে থেমে থেমে বলে, ডোন্ট টাচ মি, ইউ আর এ সো সেলফিশ গার্ল, আউট আউট, আই ডোন্ট লাইক ইউ সেলফিশ গার্ল। একটু থেমে বিড়বিড় করে, তুই কেন এতটা সেলফিশ বার্ড ফ্লাওয়ার? মায়রার মাথা ব্যথা শুরু হয়। ইরফানের এমন রক্ত দেখে তার নিজেরও মাথা ঘুরছে। তবুও বসে বসে এগিয়ে ইরফানের সামনে এসে ইরফানের গালে হাত দিয়ে আধো আধো স্বরে কাঁদতে কাঁদতে বলে, আপনার কি হয়েছে? এভাবে রক্ত কেন পড়ছে? বলুন না। ইরফান ঢুলছে। মনে হচ্ছে মায়রার 2 হাত ইরফানের রক্তে ভরে গিয়েছে। মায়রার সেই দিকে হুঁশ নেই। সে 2 হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে, আপনি ভালো হয়ে যান প্লিজ। কি হয়েছে আপনার? ইরফান চোখ টেনে খোলে, বিড়বিড় করে আওড়ায়, আই অ্যাম ওকে। মায়রা মাথা তুলে ইরফানের দিকে নাক বেয়ে গড়িয়ে পড়া রক্ত দেখে ভীষণ ভয় পায়। চোখ বন্ধ হয়ে আসে। 2 হাতে ইরফানের গাল দিয়ে চোখ বন্ধ করে আর খোলে। এভাবে থেমে থেমে বলে, ডক্টরের কাছে যান প্লিজ, আমি বাবাকে ডাকছি। কথাটা বলে উঠতে নিলেও পারল না। তীব্র মাথা ব্যথার সাথে মাথা ঘোরানো দুটো মিলিয়ে মায়রা পড়ে যেতে নিলে ইরফান তার দুর্বল শরীর মায়রাকে আগলে নেয়। ইরফান সামলে নিতে পারে না নিজেকে। তার সব কিছু ঘুরছে। মায়রার ভারে সে মেঝেতে ঠাস করে পড়ে যায়। তার বুকের ওপর মায়রা পড়ে যায়। মেয়েটা ফুঁপিয়ে ওঠে। ইরফানের কপালের সাথে কপাল ঠেকিয়ে 2 হাতে ইরফানের গাল ধরে ফোপানি কণ্ঠে ডাকে, শিশওয়ালা। ইরফান ঝাপসা চোখে মায়রাকে দেখে থেমে থেমে বলে, মাই বার্ড ফ্লাওয়ার, ডোন্ট ওয়ারি, কিচ্ছু হবে না তোমার। মায়রা ফোঁপাতে থাকে। ইরফান বেশ কিছু সময় পর শক্তি খাটিয়ে মায়রাকে 2 হাতের ওপর নিয়ে উঠে বসে। মায়রা ধীরে ধীরে জ্ঞান হারায়। বিড়বিড় করে, শিশওয়ালা, আপনি ডক্টরের কাছে যান। ইরফান মায়রাকে তার বুকে জড়িয়ে নিল।
মায়েরা ইরফানের ঘাড়ে পেছনে হাত দিতে গিয়েও জ্ঞান হারানোর ফলে তা আর পারল না। ইরফান ঝাপসা চোখে দরজার দিকে তাকায়। সে উঠতে পারছে না, মনে হচ্ছে পড়ে যাবে যাবে ভাব। তখনই এক প্রকার দৌড়ে শুদ্ধ ইরফানের ঘরে প্রবেশ করে। ঘরের ছিটকিনি ভেঙেছে মূলত। তারেক নেওয়াজ সহ রুমা নেওয়াজ সবাই ইরফানের ঘর থেকে চিৎকার, সাথে কাঁচ ভাঙার শব্দ পেয়ে ইরফানকে দরজা খুলতে বলেছিল, কিন্তু এরা হয়তো শুনতেই পায়নি। ইরফানের অবস্থা দেখে শুদ্ধ সহ সবার শরীর শিউরে ওঠে। মায়রা সহ ইরফান রক্তে পুরো মাখামাখি হয়ে আছে। ইরফানের কোলে মায়রাকে অজ্ঞান হয়ে থাকতে দেখে তাদের গলা শুকিয়ে আসে। শুদ্ধ চোখ বড় বড় করে বলে, ভাই ইরফান, তোদের কি হয়েছে? কথাটা বলতে বলতে দ্রুত এগিয়ে আসতে নিলে ইরফান মায়রাকে তার সাথে আরেকটু চেপে ধরে আওড়ায়, ডোন্ট টাচ হার। শুদ্ধ ইরফানের কথা শুনে বলে, ওকে ওকে, মামা নিবে। শুদ্ধ দ্রুত বলে। মামা মায়রাকে কোলে নিল। তারেক নেওয়াজ যেন শক্তি পাচ্ছে না শরীরে। রোমা নেওয়াজ দ্রুত পায়ে এগিয়ে গিয়ে তার ছেলের কাছে বসে কেঁদে দিয়ে বলে, ইরফান বাবা, তোমার কি হয়েছে? এসব কি করে হলো? বলতে বলতে শাড়ির আঁচল দিয়ে ছেলের নাক বেয়ে পড়া রক্ত মুছে দেয়। আবারও পড়ে। রুমা নেওয়াজ কেঁদে দেয়, এ কি অবস্থা হয়েছে তার ছেলের? মায়েরারই বা কি হয়েছে? ইরফান ঝাপসা চোখে তার মাকে দেখে। কিছু বলতে চাই বোধ হয়, কিন্তু পারছে না। শুদ্ধ আবারও তার মামাকে তাগিদ দেয়, মামা প্লিজ মায়েরাকে কোলে নিন দ্রুত, ইরফানকে হসপিটালে নিতে হবে। তারেক নেওয়াজ নিজেকে সামলে নিল। এরপর এগিয়ে গিয়ে ইরফানের থেকে মায়রাকে তার কোলে তুলে নেয়। এরপর ঘরের বাইরে যেতে যেতে বলে, আমার বাবাকে হসপিটালে নিয়ে এসো শুদ্ধ। ইরফানের শরীর দোলে। সে পড়তে নিলে শুদ্ধ দৌড়ে এসে ইরফানকে আগলে ধরে। পাশেই রুমা নেওয়াজ ছেলের গালে হাত দিয়ে বলে, বাবা ইরফান, তোর কি হয়েছে? এসব কি করে হলো? তার মামিকে তাড়া দেয় বের হতে। ইরফান শুদ্ধের কাঁধে মাথা রেখে চোখ বুজে বিড়বিড় করে, আমার বার্ড ফ্লাওয়ার সিক, ওকে ভালো করে দে প্লিজ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। গল্পটির নাম প্রণয়ের অমল কাব্য। লিখেছেন ডিআরএম সোহাগ। ভাইয়ার পেজের নাম ডিআরএম সোহাগানি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।